ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। তোমরা যারা এই বছর অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যাদের জিওগ্রাফি সাবজেক্টটি আছে, এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য। আজকে আমি তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিওগ্রাফির সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা সবাই জানো যে জিওগ্রাফির ক্ষেত্রে মোট 70 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং 35 নম্বরে থাকে বড় প্রশ্ন আর 35 নম্বরে থাকে ছোট প্রশ্ন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে 35 নম্বরের বড় প্রশ্নগুলো আলোচনা করব এবং 35 নম্বরে যে বড় প্রশ্ন থাকে মোট 5টা প্রশ্ন করতে হয় এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু থাকে 7 নম্বর করে। এই 7 নম্বরে যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু 7 নম্বরে সবগুলোই থাকবে না, 5+2 হিসাবে থাকতে পারে বা 4+3 হিসাবে থাকতে পারে অথবা 6+1 হিসাবেও কিন্তু থাকতে পারে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রাকৃতিক ভূগোলের প্রথম যে 3টা চ্যাপ্টার আছে সেই 3টা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন করতে হয়। তো এই ক্ষেত্রে দেখো, ভৌমজল ও কাস্ট অঞ্চল, সামুদ্রিক প্রক্রিয়া সমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ, এখান থেকে আমি তোমাদের মোট 4-5টা প্রশ্ন দিয়েছি এবং মৃত্তিকা থেকে দিয়েছি 2-3টা প্রশ্ন এবং ক্ষয়চক্র ও জলনির্গম প্রণালী থেকে দিয়েছি 2-3টা প্রশ্ন। তো এই প্রশ্নগুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে মোট অথবা দিয়ে 2টো প্রশ্ন থাকবে এবং তোমাদের একটা কিন্তু করতে হবে। তাহলে নিচের এই কটা প্রশ্ন থেকে তোমাদের অথবা দিয়ে কিন্তু মোট 2টো প্রশ্ন থাকবে এবং করতে হবে একটা। দেখো, প্রথম প্রশ্ন এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন হলো যে সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টা ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে। দেখো, তরঙ্গ কর্তৃত মঞ্চ, স্বাভাবিক খিলান ও ব্লোহোল কিভাবে সৃষ্টি হয় তার চিত্র সহ ব্যাখ্যা দাও। ঠিক আছে, এর সাথে একটা লেজুর লাগানো প্রশ্ন আসতে পারে, পূর্ববর্তী নদী কাকে বলে। তাহলে এখানে এইভাবে আসতে পারে যে 5+2 = 7, ওকে, অথবা 6+1 = 7। এইভাবে কিন্তু এই প্রশ্নটা এখানে থাকতে পারে। আচ্ছা, বলে দিচ্ছি তোমাদেরকে, এই যে এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এই কটা প্রশ্ন থেকে মোট 3-এর এ দাগে কিন্তু প্রশ্নটা থাকবে। তাহলে 3-এর এ দাগে যে তোমরা প্রশ্নটা লিখবে এইখান থেকে তোমরা 2টো প্রশ্ন পেয়ে যাবে এবং অথবা দিয়ে থাকবে। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু সবাই ভালো করে রেডি করবে। দেখো, 2 নম্বর বলেছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজ। এটা ছিল কি সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজ, আর এখানে দিয়েছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্র সহ বর্ণনা। এবং তার সাথে একটা লেজুর লাগানো প্রশ্ন আসতে পারে, স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটের মধ্যে পার্থক্য লেখো। তাহলে এটা কত আসতে পারে? এটা 4+3, এইভাবে কিন্তু 7, এই হিসাবে কিন্তু আসতে পারে। আচ্ছা, পরের প্রশ্নটা আছে, দেখো, কাস্ট অঞ্চলে সৃষ্ট সিঙ্কহোল, ডোলাইন, পলজি এবং পাতন প্রস্তর। পাতন প্রস্তর মানে হচ্ছে ড্রিপ স্টোন, কিভাবে সৃষ্টি হয় তার চিত্র সহ আলোচনা করো। ওকে, আচ্ছা, পরে দেখো 4 নম্বর প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রবাল প্রাচীর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো আর ভৌমজলের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। তো আমি আশা রাখছি যে এইখানে যে প্রশ্নটা আছে এই প্রথম প্রশ্নটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু চলে আসতে পারে এবং এইখান থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সবগুলোই ভালো করে করবে। তো এখান থেকে তোমরা অথবা দিয়ে 2টো প্রশ্নই কমন পেয়ে যাবে। দেখো, মৃত্তিকা থেকে এই বছর সম্ভবত পার্থক্যমূলক প্রশ্ন আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দেখো, বলেছে এলিভেশন ও ইলিভেশনের মধ্যে পার্থক্য, এটা তোমার 4 নম্বরে আসতে পারে। পেডালফার পেডোকাল মৃত্তিকার পার্থক্য, এটাও 4 নম্বরে আসতে পারে। পরিণত অপরিণত মৃত্তিকা আসলে এটাও কিন্তু 4 নম্বরে আসবে। মোট কথা এই প্রশ্নগুলো 2টো প্রশ্ন মিলিয়ে কিন্তু 7 নম্বরের প্রশ্ন হবে। ওকে, আচ্ছা, মৃত্তিকা সৃষ্টিতে কি বলেছে? আদিশিলা, ভূপ্রকৃতি, জলবায়ু ও সময়ের ভূমিকা। এই মৃত্তিকা সৃষ্টিতে তোমরা সবাই জানো যে সক্রিয় কারণ আর নিষ্ক্রিয় কারণ ছিল। তো এরকম তো বড় প্রশ্ন আসে না, ভেতরে প্রশ্নগুলো আসে, আদিশিলা, ভূপ্রকৃতি, জলবায়ু, সময়, এইগুলো কিন্তু ভালো করে তোমরা রেডি করে নিও। তার সাথে দেখো একটা লেজুর লাগানো প্রশ্ন দিয়েছে যে হিউমিফিকেশন ও খনিজকরণ বলতে কি বোঝায়, বা এখানে হিউমিফিকেশনের আগে হিউমাস কাকে বলে সেটা কিন্তু আসতে পারে। ওকে, আচ্ছা, ক্ষয়চক্র ও জলনির্গম প্রণালী থেকে মাত্র 2টো প্রশ্ন দেওয়া হয়েছে। এটা 1 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। কি দেওয়া হয়েছে দেখো, বলছে নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। তাহলে নদীর যে পুনর্যৌবন লাভ ঘটে তার ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় তার মধ্যে যে কোনো 3টে কিন্তু চিত্র সহ বর্ণনা করতে আসতে পারে। আচ্ছা, এখানে কি দিচ্ছে দেখো, বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী চিত্র সহ ব্যাখ্যা করো। তো বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী বলতে অনেক ধরনের জলনির্গম প্রণালী আছে। তো পরীক্ষাতে সবগুলো আসবে না, যে কোনো একটা বা দুটো কিন্তু উল্লেখ করে দিতে পারে। আর তার সাথে সাথে কি দিয়েছি দেখো, বৃক্ষরূপী ও জাফরিরূপী জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখো। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে বৃক্ষরূপী ও জাফরিরূপী জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য। তোমরা এই কটা প্রশ্ন যদি ভালো করে করতে পারো তাহলে তোমরা কিন্তু এখানে অথবা সহ 2টো প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে এবং অথবা যে কোনো একটা কিন্তু লিখতে হবে তোমাদের। ওকে, এটা কত নম্বর দাগে থাকবে? এটা কিন্তু তোমাদের 3-এর এ দাগেই থাকবে এই প্রশ্নগুলো। এরপর দেখো 3-এর বি দাগে যে প্রশ্নটা থাকবে
তিনের বিভাগের প্রশ্নগুলো থাকবে বায়ুমণ্ডল, জলবায়ুর শ্রেণীবিভাগ, জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু পরিবর্তন, তারপর তোমার হচ্ছে জীববৈচিত্র্য আছে, আর মানুষ পরিবেশ বা মিথস্ক্রিয়ার যে সম্পর্কটা আছে প্রাকৃতিক ভূগোলের লাস্ট চ্যাপ্টার। তো এই কটা থেকে কিন্তু তোমাদের অথবা দিয়ে কিন্তু এখানেও দুটো প্রশ্ন থাকবে, অর্থাৎ এখানেও তোমাদের অথবা দিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। কি দিয়েছি দেখো, জলজ উদ্ভিদ ও জাঙ্গল উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো, জাঙ্গল উদ্ভিদ বা মরু উদ্ভিদ ও লবণাম্ব উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। এখান থেকেও কিন্তু পার্থক্যমূলক প্রশ্ন আসার সম্ভাবনা এই বছর সবচেয়ে বেশি। আচ্ছা, আলোকপ্রিয় উদ্ভিদ এটাকেই বলছে হেলিওফাইট উদ্ভিদ, আর একটা হচ্ছে ছায়াপ্রিয় উদ্ভিদ বা স্কিওফাইট উদ্ভিদ, এর মধ্যে কিন্তু পার্থক্য আমাদের লিখতে হবে। আচ্ছা, মরু উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য। তো অভিযোজনগত যদি বৈশিষ্ট্য আছে তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মরু উদ্ভিদ, কেননা মরু অঞ্চলে যে এনভায়রনমেন্টটা সেটা কিন্তু নর্মালি অন্যান্য অঞ্চলের তুলনায় দিন রাত পার্থক্য থাকে, ঠিক আছে, মানে অনেকটা ডিফারেন্স হয়। তো ওই জন্য যদি মরু মানে কোনো উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য এই বছর পরীক্ষা দেয় তাহলে এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো, এটা কিন্তু একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, চিত্র সহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা করো। তাহলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র আছে, ঠিক আছে, এবং প্রত্যেকটা যে পর্যায় আছে সেই পর্যায়গুলো লিখতে হবে এবং তার ডায়াগ্রামও দিতে হবে। আচ্ছা, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে, এইগুলো প্রশ্ন কিন্তু অবশ্যই ভালো করে করবে। আচ্ছা, এই সাইডে আছে দেখো, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে। বিভিন্ন স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষাতে এই প্রশ্নটা অনেক স্কুলে দিয়েছে। আচ্ছা, ইন সিটু সংরক্ষণ ও এক্স সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য, অর্থাৎ তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক দিচ্ছ এই সাজেশনটা কিন্তু একমাত্র তাদের জন্য। আচ্ছা, জীববৈচিত্র্য থেকে দেখো, এই দুটো প্রশ্ন আমি দিয়েছি, জীববৈচিত্র্য থেকে যদি কোনো বড় প্রশ্ন আসে তাহলে এই দুটো প্রশ্ন থেকে কিন্তু থাকবে, এর বাইরে কোনো প্রশ্ন থাকছে না। আচ্ছা, জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করার কথা বলেছে, জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো, জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র বা যেটাকে বলছে জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে। আচ্ছা, ক্রান্তীয় মণ্ডলের জীববৈচিত্র্য সর্বাধিক কেন, এটাও কিন্তু ছোট ছোট প্রশ্ন মিশিয়ে কিন্তু তোমাদের 7 নম্বরের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আরেকটা দিয়েছি এখানে দেখো, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো, এটা আসতে পারে। আর না হলে ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো, এটা কিন্তু আসতে পারে। মোট কথা এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অথবা দিয়ে দুটো প্রশ্ন কিন্তু আসবে, এবং সেটা কিন্তু 3-এর বি এর দাগেই থাকবে। তোমরা এই প্রশ্নগুলো সবাই ভালো করে রেডি করে নেবে। ওকে, আচ্ছা, এরপর আছে দেখো অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল এখান থেকে যে প্রশ্নটা থাকবে সেটা কিন্তু 3-এর সি এর দাগে থাকবে। তাহলে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই 3-এর সি দাগে কিন্তু এই প্রশ্নগুলো থেকে থাকবে। মোট কথা কৃষি চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে 3-এর সি দাগে থাকবে। ওকে, এইখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস মনে রাখবে, এখান থেকে 7 নম্বরে একটা প্রশ্ন কিন্তু আসবে কৃষিকাজ অধ্যায় থেকে, কিন্তু এখানে একটাই প্রশ্ন থাকবে এবং একটাই করতে হবে, এখানে অথবা দিয়ে কোনো রকম প্রশ্ন থাকবে না। তাহলে কৃষি চ্যাপ্টার থেকে তোমাদেরকে বেশি করেই পড়তে হবে, কেননা এখানে অথবা থাকছে না, যে প্রশ্নটা তোমাদের দেবে সেই প্রশ্নটি কিন্তু তোমাদের উত্তর করতে হবে। আমি দেখো এখানে মোটামুটি 8-9টা প্রশ্ন দিয়েছি। সবুজ বিপ্লব কাকে বলে, সবুজ বিপ্লবের ফলাফল, বিশেষ করে ফলাফল বললে সুফল কুফল দুটোই লিখতে হবে, আর যদি কুফল বলে দেয় তাহলে কুফলটা লিখবে, সুফল বললে সুফলটা লিখবে। আচ্ছা, নিবিড় কৃষি বা প্রগাঢ় কৃষি আর ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই 2025 সালের জন্য। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আর এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট 2025 সালের পরীক্ষার জন্য। তোমরা কিন্তু এই দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে রেডি করবে। আচ্ছা, ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন, এটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কেন কম হয়, শস্য প্রগাঢ়তা কাকে বলে, এটি কিভাবে নির্ণয় করা হয়, ঠিক আছে, এইগুলো কিন্তু প্রশ্ন ইম্পর্টেন্ট। আচ্ছা, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি আলোচনা করো, শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণগুলি আলোচনা করো। যে কোনো একটা কৃষিজ ফসলের উন্নতির কারণ কিন্তু এই বছর আসবে, 3 নম্বরে আসতে পারে বা 4 নম্বরে আসতে পারে। তো এখানে কিন্তু সেগুলো ভালো করে পড়বে, যে দক্ষিণ ভারতে কফি চাষে কেন উন্নত, শ্রীলঙ্কায় কেন চা চাষে উন্নতি লাভ করেছে। ওকে, আচ্ছা, বাংলাদেশ পাট উৎপাদনের শ্রেষ্ঠ কেন, তার সাথে সাথে অবশ্যই জিও টেক্সটাইল কি এটাও একটু পড়ে নেবে। ওকে, আচ্ছা, বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষি বা ট্রাক ফার্মিং কাকে বলে, এই কৃষির বৈশিষ্ট্য লেখো, তার সাথে বাজার বাগান কৃষি যে শ্রেণী বিভাগ ছিল, তাহলে ফ্লোরিকালচার ফুলের চাষ, পোমাম কালচার ফলের চাষ, আর ওলেরিকালচার মানে হচ্ছে শাকসবজি চাষ। তো এগুলো আলোচনা করতে হবে। আচ্ছা, শ্রীলঙ্কায় নারকেল চাষে উন্নতি লাভ করেছে কেন সেটা,
প্লাস উদ্যান কৃষিকে কেন ট্রাক ফার্মিং বলা হয় সেটাও কিন্তু আসতে পারে। আচ্ছা, অপারেশন ফ্লাড কি? ভারতের ডাল চাষের সমস্যাগুলি আলোচনা করো। আর পাকিস্তান কেন কার্পাস উৎপাদনে শ্রেষ্ঠ? আশা রাখছি এই 8-9টা প্রশ্ন তোমরা যদি করো তাহলে কিন্তু একটা 7 নম্বরের প্রশ্ন তোমরা এই 3-এর আগেই পেয়ে যাবে। এই প্রশ্নগুলো সবাই কিন্তু ভালো করে রেডি করবে। এখানে দেখো 3-এর ডি দাগ, 3-এর ডি দাগে যে প্রশ্নটা থাকবে সেটা কিন্তু এই শিল্প চ্যাপ্টার থেকেই থাকবে। ওকে, এইখান থেকে কিন্তু 7 নম্বরে একটা প্রশ্ন থাকছে, কিন্তু মনে রাখবে এখানে একটাই প্রশ্ন থাকবে আর একটাই প্রশ্নের উত্তর করতে হবে। এখানেও অথবা দিয়ে কোনো প্রশ্ন থাকবে না। তাহলে কৃষি চ্যাপ্টার আর শিল্প চ্যাপ্টারে যে প্রশ্নটা থাকবে একটাই থাকবে এবং ওই একটাই উত্তর করতে হবে। এখানে কিন্তু অথবা দিয়ে কোনো প্রশ্ন থাকছে না। তাই এই চ্যাপ্টার দুটোতে তোমরা একটু বেশি করে প্রশ্ন মুখস্থ করবে। দেখো, প্রথম যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি এই বছরের জন্য দিয়েছি 2025 সালের জন্য, সেটা হচ্ছে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান কেন লৌহ ইস্পাত শিল্পে উন্নত। ঠিক আছে, তার সাথে সাথে ভারতের লৌহ ইস্পাত শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। ভারতে কিন্তু লৌহ ইস্পাত শিল্পের উন্নতির থেকে সমস্যাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ভারতের পূর্ব মধ্যাঞ্চলে কেন লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের বেশিরভাগ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ভারতের পূর্ব এবং মধ্য ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, তারপর তোমার হচ্ছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ঠিক আছে, এই ছত্তিশগড়, এইগুলো রাজ্যের ওই কেন্দ্রে কিন্তু অবস্থান করছে। আচ্ছা, ভারতের পশ্চিমাঞ্চলে কেন পেট্রোরাসায়নিক শিল্পের উন্নতি ঘটেছে? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রাজিলে রবার চাষের উন্নতির ব্রাজিলে রবার শিল্পের সমস্যা মনে রাখবে। রবার শিল্পের ক্ষেত্রে মালয়েশিয়া এবং ব্রাজিল ছিল সিলেবাসে। তো যদি ব্রাজিল থেকে আসে ব্রাজিলে কিন্তু সমস্যা আসবে, আর মালয়েশিয়া থেকে যদি আসে তাহলে তার উন্নতির কারণটা আসবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের পাট শিল্পের সমস্যা। আচ্ছা, ভারতের পাট শিল্পকে কিছু কিছু ক্ষেত্রে সূর্যাস্তের শিল্প বলা হচ্ছে, কেননা দিন যত যাচ্ছে পশ্চিমবঙ্গের পাট শিল্পের পাট কারখানাগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তাই ভারতের ক্ষেত্রে পাট শিল্পের কিন্তু একটা বড় সমস্যা আছে, তাহলে এটা আসতে পারে। আর ভারতের কার্পাস বয়ন শিল্পেরও সমস্যা দেখা দিয়েছে। আর কানাডা হচ্ছে কাগজ শিল্পে উন্নত কেন সেটাকে আলোচনা করতে হবে। ওকে, আচ্ছা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে? ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। তো ভারতে যতগুলো শিল্প আছে তার মধ্যে একটা ইমার্জিং ইন্ডাস্ট্রি হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। এর ভবিষ্যতে কিন্তু খুবই উজ্জ্বল এবং অভ্যন্তরীণ প্রচুর চাহিদা আছে, তো যার জন্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। এটা দিয়েও কিন্তু প্রশ্ন তোমাদের 2025 সালে চলে আসতে পারে, এটাকেও ভালো করে মুখস্থ করবে। আচ্ছা, পেট্রোরাসায়নিক শিল্প কাকে বলে? এই শিল্পের কাঁচামালগুলি আলোচনা করো। আর এই শিল্পকে কেন উদীয়মান শিল্প বলা হয়? আর এই শিল্পকে যে গুরুত্ব আছে সেই গুরুত্বটাও পড়তে হবে। ওকে, আচ্ছা, মোটর গাড়ি নির্মাণ শিল্প কাকে বলে? একে সংযোজন ভিত্তিক শিল্প বলে কেন? আর ভারতের দ্রুত মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলো আলোচনা করো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, তারপর আছে দেখো ইঞ্জিনিয়ারিং বা পূর্ত শিল্প কাকে বলে? উদাহরণ সহ এই ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ আলোচনা করো। ঠিক আছে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। আচ্ছা, ভারতে পোশাক শিল্প দ্রুত উন্নতি লাভ করেছে, এর কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, ভারতের রেডিমেড পোশাক শিল্প কিন্তু যথেষ্ট উন্নত লাভ করেছে এবং আগামী দিনে এই শিল্পের ভবিষ্যতে কিন্তু যথেষ্ট উজ্জ্বল। তাই এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ইয়ের দাগের যে প্রশ্ন, অর্থাৎ লাস্ট প্রশ্ন যেটা আছে, বলছে দেখো জনসংখ্যা, জনবসতি আর আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন থাকবে এবং এখানে কিন্তু অথবা দিয়ে প্রশ্ন থাকছে। তার মানে তোমাদের এখান থেকেও দুটো প্রশ্ন থাকছে অথবা দিয়ে। ওকে, আর এই প্রশ্নগুলো করলে আশা করি দুটো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। দেখো, প্রথমে আমি এই আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এই পার্টটা থেকে দিয়েছি, এখান থেকে মোট দুটো প্রশ্ন দিয়েছি। আশা করছি এই দুটো প্রশ্ন করলেই কিন্তু তোমাদের 2025 সালের জন্য হয়ে যাওয়ার কথা। ওকে, আশা করি হয়ে যাবে। তোমরা সবগুলোই পড়বে, কিন্তু এই দুটো প্রশ্ন সবচেয়ে বেশি ভালো করে করবে। বলছি হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ আলোচনা করো, আর কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব আলোচনা করো। তার সাথে কি দিয়েছি, বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু গত বছর 2024 সালে কিন্তু এসেছিল 1 নম্বরের জন্য, কিন্তু এই বছর 3 বা 4-এ আসতে পারে। আচ্ছা, পরিকল্পনা অঞ্চল কাকে বলে? পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তর ক্রম আলোচনা করো। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই 2025 সালের জন্য। তার সাথে কি দিয়েছি, ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো। আর লাস্টে দিয়েছি দেখো পরিকল্পনা অঞ্চলের গুরুত্ব আলোচনা করো। ওকে, আশা করছি এই দুটো প্রশ্ন ভালো করে করলেই কিন্তু তোমাদের একটা কমন পেয়ে যাবে। তারপরে এই প্রশ্নগুলো করে নেবে। জনঘনত্ব ও মানবজম অনুপাত কাকে বলে? এর মধ্যে পার্থক্য লেখো। আর বয়স লিঙ্গ পিরামিডের গুরুত্ব উল্লেখ করো। আচ্ছা, কাম্য জনসংখ্যা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর জনসংখ্যা পিরামিড বলতে কি বোঝায়
এই কাম্য জনসংখ্যা পড়তে গিয়ে দুটো জিনিস পড়তে হয়, একটা হচ্ছে জনস্বল্পতা আর একটা হচ্ছে জনাকীর্ণতা। ওইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু বেশি ইম্পর্টেন্ট কোনটা? কাম্য জনসংখ্যা। ওকে, আচ্ছা, এটা একটা অনেকটা সোজা প্রশ্ন যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলো আলোচনা করো। প্রাকৃতিক কারণও থাকে, অর্থনৈতিক কারণও থাকে। আচ্ছা, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই সালের জন্য, যে গ্রামীণ বসতি ও পৌর বস্তির মধ্যে পার্থক্য লেখো। কর্মধারার ভিত্তিতে গ্রামীণ বস্তির শ্রেণীবিভাগ আলোচনা করো, আর কর্মধারার ভিত্তিতে পৌর বস্তির শ্রেণীবিভাগ। ঠিক আছে, তাহলে কি বলেছে? কর্মধারার ভিত্তিতে গ্রামীণ বসতি আর কর্মধারার ভিত্তিতে পৌর বস্তির শ্রেণীবিভাগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের 2025 সালের জন্য, ভালো করে করে নিও। এমিগ্রেশন ও ইমিগ্রেশন কাকে বলে, উভয়ের মধ্যে পার্থক্য। পরিব্রাজনে পুশ ও পুল ফ্যাক্টর বলতে কি বোঝায়। আর লাস্টে দিয়েছি ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। আচ্ছা, এইটার যা উত্তর হবে, পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো, দুটোরই সেম উত্তর হবে। তাই এটাও আসতে পারে বা এটাও আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। আর লাস্টে দিয়েছি ব্রেন ড্রেন ও ব্রেন গেইন বলতে কি বোঝায়। তাহলে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভালো করে রেডি করবে। ওকে,